মাকে ফোন দিলাম। গ্রামের বাড়িতে আমার মা একাই থাকে। বাবাকে অল্প বয়সে হারিয়েছি ভাগ্যের নির্মমতায়। আমার কোনো ভাইও নেই। আমরা দুই বোন। নীলা আমার ছোট। ওর স্বামী দেশের বাইরে থাকে। দুই সন্তান নিয়ে ওর শ্বশুরবাড়ির একান্নবর্তী পরিবারে ভালো আছে। কিন্তু এই কদিনও সে পাগলের মতো আছে বোনের এই লাঞ্ছিত জীবন দেখে। মা দুঃখী দুঃখী গলায় আমার বর্তমান পরিস্থিতি জানতে চাইলেন। আমি চোখে দেখা সব মাকে জানালাম। তারপর আবদারের ঢঙ্গে বললাম, আচ্ছা মা, আমাদের না সম্পত্তি আছে আব্বার নামের? হুম, আছে তো। কেন রে মা? মা, ওগুলো সব কিছুর তো মালিক আমরা দুই বোন, তাই না? হ্যাঁ। তবে মনে হয় তোর চাচা হইতে ভাগ পাবে কিছু, কারণ তোর আব্বার কোনো পুত্র সন্তান নেই। আচ্ছা, পেলে নিবে, সমস্যা কি? মামার ভাগের জায়গাটা বিক্রি করে আমাকে টাকা দিতে পারবা? জায়গা জমি তো হুট করে বেচা যায় না, সময়ের ব্যাপার। তুই কি করবি টাকা দিয়ে? মা, যে মানুষটার হৃদয়ে আমার কোনো স্থান নেই, তার চোখের সামনে থাকতেও অন্তরটা পুড়ে খাক হয়ে যায়। তাই কিছুদিন পরে আলাদা বাসায় উঠব বাচ্চাদের নিয়ে। কিন্তু তাকে ডিভোর্স দেব না। আমি তো পার্লারের কাজ জানি মা। আবার স্কুলে পড়ার সময় শখ করে সেলাইও শিখেছি। সেটাও চাইলে পারবো। তুমি আমাকে 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও। তোমার কাঁধে গিয়ে তোমার বোঝা হব না মা। আমি নিজেই স্বাবলম্বী হয়ে উঠব। হয় একটা বিউটি পার্লার দেব, বা সেলাইয়ের বিজনেস শুরু করব। বাইরে জব করলে বাচ্চারা ছন্নছাড়া হয়ে যাবে মা। তাই ওদের কাছে থেকেই আয়ের পথ বের করব। মাকে বাদল ভাইয়ের সাথে দেখা হওয়ার বিষয়টাও জানালাম। মা অভিমানী স্বরে বললেন, কত ঘুরল ছেলেটা তোর পিছু। তুই বাদান ম্যা, বখাটে বলে পাত্তা দিসনি। আর এখন ঢাকায় বড় ব্যবসা করে বাদল। পুরো পরিবার নিয়ে একসাথে থাকে। বউ মারা যাওয়ার পর আর বিয়েও করলো না। তুই চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করছি। ফোন না রাখতেই টনটন করে আবার বেজে উঠল। রিসিভ করতেই সেজু খালার খ্যাপানো কণ্ঠ শুনে নিজেই ঘাবড়ে গেলাম। সেজু খালার দরাজ কণ্ঠের হাকডাক আর স্পষ্টবাদিতার জন্য গোটা শ্বশুরবাড়িতে সবাই যেমন আলাদা করে চেনে, তেমনই বেশ সমীহ করে। আমি নিরীহ গলায় সালাম দিলাম খালাকে। ওয়ালাইকুম আসসালাম। সেই মাগি কি তোর বাসায় সেইটা বলাগে? হুম খালা, কিন্তু কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছে। আমি তো আর তাদের সাথে কথা বলি না, তাই কিছু জানিও না। শোন, বাড়িতে তাদের ঘরে সে 1 সপ্তাহ ধরে নেই। ছেলেরা 9-6 করে এটা ওটা বলছে সবাইকে। কি করবে বল? তাদের তো মাথা কাটা পড়ল যে। পরে তার ফুপুরা এসে চাপ দিল। অমনি তারা সব বলল। তাদের কাছে অনেকবার ধরা খেয়েছে, ভিডিও কলে কথা বলার সময়। পরে সে নাকি নিজেই স্বীকার করেছে বিয়ের কথা। তার যুক্তি হলো, আমি তো পরকীয়া করিনি, পাপ করিনি, বিয়ে করেছি আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে। সব বিধবা সমাজের ভয়ে বিয়ে না করে অবৈধ সম্পর্কে জড়ায়। তারা সমাজের কাছে সাধু। আমি সমাজকে না ভয় পেয়ে আল্লাহকে ভয় পেয়েছি, বৈধ সম্পর্কে জড়িয়েছি। সে তো তার স্ত্রী সন্তানদের এতটুকু অনাদর করবে না, ফেলেও দেবে না। তাহলে সমস্যা কোথায়? তখন আমরা সবাই মিতার পক্ষ নিয়ে তার 2 ছেলেকে ঝাড়তে থাকি। পরে তার ছোট ছেলে মুখ খুলতে বাধ্য হয়। আমার দিকে চেয়ে বলে, জেঠিমা, আপনার ভাগ্নি শিলাপুর জামাইয়ের কাছে আম্মু বিয়ে বসেছে। তাই আমরা দুই ভাই বলছি, হয় তাকে ছেড়ে দিতে, নয় আমার বাবার ভিটা ছেড়ে দিতে। পরে উনি সেই অপশন বেছে নেয়। বড়বাজারে 1 রুমের বাসা ভাড়া নিয়েছে। আপনার ভাগ্নি জামাই ঢাকা থেকে বাইক নিয়ে আসতে সপ্তাহে একবার। সেদিন আম্মু নানান কাজের বাহানায় বাইরে যেত। আমরা দুই ভাই তো আর সারাদিন ঘরে থাকি না। আর আমার বোন তো মাদ্রাসায় থাকে বোর্ডিংয়ে। ও আল্লাহ গো, আমি তারে পাইলে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। বাড়ির মানিজ্জত সব মাটিতে মিশাইয়া দিল সে। তাকে হাতের কাছে পেলে আমিও পিষে ফেলব, এই বলে আমি বোরকা নিয়ে তার 8 বছরের মেয়ের মাদ্রাসায় গেলাম। তখনই সেটা তো আমাদের পাশেই। গিয়ে মাদ্রাসার হেড মিসেসকে সব জানালাম। তারা ভয়ানক রেগে গেল। আমার সামনেই তিনি তাকে ফোন দিল, বুঝলি, দিয়ে বলল, আপনি পাপ করেননি তা ঠিক, দূর একটু দুঃসম্পর্কের ভাগ্নি জামাইকে বিয়ে করেছেন, এটাও জায়েজ। কিন্তু আপনি জেনে শুনে একটা মেয়ের অধিকারে ভাগ বসিয়েছেন, 3টা সন্তানের ভালোবাসা কেড়ে নিয়েছেন। এটা অনুচিত, এটা ভুল। আপনার যদি এতই বিয়ে করতে মন চাইলো, আপনি বিপত্নী বা ডিভোর্সি কোনো পুরুষকে বিয়ে করতেন, কারোর কোনো সমস্যা ছিল না। আপনার ছেলেরাও মেনে নিত সহজভাবে। কিন্তু আপনি বিষয়টাকে জটিল করে ফেলেছেন। শোন, ফোনের ওপাশ থেকে মিতা কিছু বললে এপাশ থেকে তিনি হৈ হৈ করে উঠলেন। থামেন, আপনার মুখে ধর্মের কথা মানায় না। আমাদের সমাজ শুধু ধর্ম হাদিস নিয়ে চলে না, সমাজের কিছু নিয়ম নীতি রয়েছে। ছি, পর্দা ও বোরখার ওপর থেকে মানুষের ভক্তি উঠে যাবে ধীরে ধীরে।
আপনার মতো পর্দায় তলায় থাকা নোংরা মানসিকতার নারীদের জন্য। সার কথায় আসি, আপনি ডিভোর্স দিয়ে দিন তাকে, বা নিয়ে নিন। অন্যের জীবনে অভিশাপ হয়ে বাঁচার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। ধিক্কার। আপনার মেয়েকে মাদ্রাসা থেকে বের করে দেব আমরা, নইলে এর একচুলও ব্যতিক্রম হবে না। ওসব ভুলানো কাদায় আমরা ভুলি না। রাখেন বলেই হের মিসেস ফোন লাইন কেটে দিল। এই হলো কাহিনী। আমি প্রলম্বিত শ্বাস ছেড়ে আরও কিছুক্ষণ খালার সাথে কথা বললাম। এবার বুঝলাম মিতার কান্নার কারণ। দরজার ভেতর থেকে বন্ধ থাকায় তারা আমার কথা শুনতে পায়নি। দুপুরে আমি বাচ্চাদের জন্য অল্প স্বল্প রান্না করে নিলাম। এহসান চক্ষু লজ্জায় আমার সাথে কথা বলে না, সামনেও আসে না। সেদিন রাতে মিতা মাথা ঢেকে কিচেনে এসে কফি বানালো এহসানের জন্য। রাতে খাওয়ার পর তার কফি খাওয়ার অভ্যেস পুরনো, বলতে গেলে নেশার মতন। মিতা ওয়াশরুমে গেল। আমি চুপি চুপি গত রাতের মতো আরেকটা হাইড্রোসের ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিলাম সেই কফির মগে। অতিরিক্ত কফি, অ্যালকোহল, ঘুমের ট্যাবলেট স্নায়ু শক্তিকে দুর্বল করে দেয়। অ্যালকোহলযুক্ত পানীয় টেস্টোস্টেরন মাত্রা কমিয়ে যৌন ক্ষমতা হ্রাস করে। এটা আমার কথা নয়, গবেষক ডাক্তারদের কথা। ইট মারলে পাটকেল খেতে হয়। বহুত প্রচলিত প্রবাদটা মনে করে অধৈর্যরে বিগলিত হাসি দিয়ে রুমে ঢুকে গেলাম। ডানা ভাঙা ডাহুক পাখির মতো ছটফট করে নিশি পার হলো। নিদ্রা এলো না দুনয়ন জোরে। নিদ্রা আমার নির্বাসনে গেল স্বেচ্ছায়। বেদীর্ণ মুখে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে নিলাম 3 সন্তানকে স্কুলে পৌঁছে দিতে। এগ নুডলস বানিয়ে ওদের টিফিন বক্সে ভরে দিলাম। সেই বেয়ারার মতো মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে স্টোর রুমে। আমি বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম। একজনের ভুলের জন্য তো আর আমার টেনশন খেসারত দিব না। তারা তাদের রুটিন মাফিক জীবনযাপন করবে, এতে যেন সামান্যতম ব্যাঘাত না ঘটে। আমার তীক্ষ্ণ নজর সেদিকে সজাগ রয়েছে, পাহারাদারের মতন। রিক্সাযোগে মাহিনকে স্কুলে দিয়ে এশা ও আয়রাকে স্কুলে নিয়ে গেলাম। সব সময়ের মতো আমি তাদের স্কুলের পাশে বসে আছি একটি গাছের বেদিতে। শরৎকালের প্রকৃতি ভারী কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। নিকটে দৃষ্টি পড়তে দেখি অনেকগুলো শিউলি ফুল ঝরে আছে উজাড় করা রূপ সুধা নিয়ে। শিউলি ফুলগুলো অনুপম সৌন্দর্য নিয়েও যেন মাটির বুকে হেসে চলছে। ফুলগুলোর সাথে নিজেকে মিলিয়ে নিলাম। আমারও যেন কারো জীবনে থাকার প্রয়োজন ফুরিয়ে গেল। ঝরে গেলাম ঝরা পুষ্পের মতোই। চুপটি করে সব সামলে নিতে হচ্ছে। বাচ্চাদের সামনে স্বাভাবিক থাকতে হচ্ছে। নিজেই গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে ওরা কার বুকে আশ্রয় নেবে? শরতের পাতা ঝরার দৃশ্য এখানে পরিস্ফুটিত। বেশ কিছু সবুজ বৃক্ষ রয়েছে। সবুজ নিঃসর্গে আমার ভীষণ মায়া ছোটবেলা থেকেই। তাই মাথা তুলে চাইলাম একবার ওপরের দিকে। মৃদু বাতাসে গাছের কচি শাখাগুলো তীর করে দুলছে। আয়রার ছুটি হবে 11টায়। আজ তাকে নিয়ে বাসায় যাব না। মাহিনকে নিয়ে একেবারে দুপুরে যাব। বাসায় ফেরার কোনো তাড়না আমার মাঝে নেই। যাদের জন্য পিছু টান, এখন তারাই বাইরে, আমিও বাইরে। ভাবনার অকুল সমুদ্রে ডুবে আছি ডুবরে নাই। ও কি সত্যি সত্যি মিতাকে ছেড়ে দেবে? বা দিলেও সেটা হবে ওপরে ওপরে, লোক দেখানো। এসব বহুরূপী লম্পট পুরুষদের সকাল বিকাল আসতে যেতে জুতা দিয়ে চাপকানো উচিত। কথায় কথায় ধর্ম আর হাদিস চপকায়। ধর্ম আর আল্লাহর নাম বেঁচে ভুলকে কখনোই সঠিক প্রমাণ করা যায় না। আরে অমানবিকের দল, তোদের তো বিয়েটাও শুদ্ধ হয়নি। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে করলে হয়? হ্যাঁ হয়। আমাদের ল অনুযায়ী। মিতা তোর 2 ছেলে বড়, তাদের অনুমতি ও সাক্ষী ছাড়া তোর বিয়েতেও শুদ্ধ হয়নি। হাদিস দেখাস তোরা দুজন। হাদিসে তার স্ত্রী রাখা জায়েজ, প্রথম স্ত্রীর অনুমতি লাগে না। তাও বুঝলাম, কিন্তু হাদিসে কি বলেছে পরকীয়া করতে? হাদিস কি আমি জানি না? বিধবা নারীর সন্তান প্রথম হলে তাদের অনুমতিক্রমে উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করতে হয়। আর তুই বলছিস বিধবার অভিভাবক বিধবা নিজেই? ছাগল কোথাকার! এই জানিস হাদিস? নাকি হাদিস তুই বানাস তোর মন করার মতন? বিয়ের আগে যে তোরা দুজন এতটা বছর লটর পটর করেছিস, সেটার কি নাম দিবি? সেটা কি তোরা দুজন পরকীয়া করিসনি? ঠকবাজরা কোথাকার! মন চায় একটার গোপতারি টেনে ছিঁড়ে ফেলি, মাথা ন্যাড়া কোলে আলকাতরা লাগিয়ে দেই, জুতার মালা বানিয়ে জনসম্মুখে ঘোরাই। আর তুই মিতার লিবাস খুলে ফেলি। তোর আবার হাত মোজা পা মোজা। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মনে এত রংচং আসে কিভাবে? ধোকাবাজ, চিটিং কোথাকার! এই বেদব, হাদিসে কি আছে? সন্তানের হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যাওয়া, সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে নিক্ষেপ করে নিজের সফল ভবিষ্যৎ তৈরি করা। তুই মা নয়, মায়ের নামের কলঙ্ক, নারী জাতির লজ্জা। ধুমারি তোর গালে। আমি যদি একা হতাম কবেই উষ্ঠা মারতাম তোদের কপালে। আটকে গিয়েছি কেবল 3 সন্তানের জন্যই। ওপর দিয়ে কিছুই বলবো না তাকে। আমি বেশি ঝামেলা করলে যাবতীয় খরচও বন্ধ করে দিবে।
এমনকি আমার এশার মাহিনের নামে যে এফডিআর করা আছে ব্যাংকে, সে টাকাগুলো দেবে না প্রতি মাসে। তাই তাকে কৌশলে মারবো আমি, এমনভাবে মারবো যেন সাপও মরে, লাঠিও না ভাঙে। খুব শখ না? একজনের হয় না না? আরও চাই। মেটাচ্ছি তোর জন্মের খায়েশ। তোরে আজীবনের জন্য আমি অক্ষম করে দেব, সর্বশান্ত করে পথে বসিয়ে দেব। ধুকে ধুকে মরবি তুই। তোকে দেখে যেন সেই সব নোংরা মানসিকতার পুরুষদের শিক্ষা হয়। তারা যেন দ্বিতীয় বিয়ে করা ও পরনারীর আসক্তিতে জড়িয়ে পড়ার দুঃসাহস না করে। তোর অনন্ত জ্বালা আমি উপভোগ করব বিজয়ের মতো। তুই পথে পথে ঘুরবি ফেরারি আসামির মতো। এতক্ষণ একাকী আপন মনে ক্ষোভ ঝেড়ে একটু স্থির হলাম আমি। উত্তেজনায়, উৎকণ্ঠায় এই শরতেও দরদর করে ঘামছি চৈত্র মাসের গা জ্বালা গরমের মতো। টিস্যু দিয়ে ঢলে ঘাড় মুছে মুছে নিলাম। মোবাইল হাতে নিয়ে বাদল ভাইকে ফোন দিলাম। কেটে দিয়ে কল ব্যাক করলো। কৌশলাদি জিজ্ঞেস করেই বলল, সারাদিন তোকে মিস করি শিলা। কতবার মোবাইল হাতে নিয়ে নেড়েচেড়ে আবার রেখে দিই। ফোন দিলে যদি তুই কোনো ঝামেলায় পড়ে যাস, এই শঙ্কায়। ড্যাডনি ভালো করেছেন বলে মায়ের সাথে বলা কথাগুলো জানালাম। শুনে বলল, কি করবি সেটা তুই ডিসাইড কর। তবে সেলাই মেশিন আমি তোকে ফ্রিতেই দিতে পারবো একটা, আর একাধিক হলেও অল্প দামে নিয়ে নিতে পারবেও। পুরান ঢাকায় পটুয়াখালীতে আমার এক বন্ধুর সেলাই মেশিনের বড় শোরুম রয়েছে। আচ্ছা বাদল ভাই, মা টাকা পাঠালেই জানাবো আপনাকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিবি থার্ড পারসনকে, আমাকে নয়। অবশ্য আমি তোর লাইফে তেমনই। অ্যানিওয়ে, বিচলিত হোস না শিলা। মনোবল ধরে রাখ, ঘুরে দাঁড়াবার আত্মপ্রত্যয় নিয়ে। সাবধানে থাকবি। বাচ্চাদের সাথে সাথে নিজের যত্নটাও নিস। আমি তোর জন্য ছিলাম, আছি, রব অনন্তকাল, শুধুমাত্র চেনা একজন হয়ে। বলি সংযোগ বিচ্ছিন্ন করে ফেলল উনি। মুঠোফোনের ও প্রান্তে বাদল ভাইয়ের অন্তভেদের নিঃশ্বাসটা খানিক আমাকে গলিয়ে দিল। তার ব্যথার সূক্ষ্ম টিপটা বুকের বাঁ পাশে লেগে চিনচিন ব্যথা করে উঠল। বাদল ভাইয়ের হাতছানিতে সারা দিলে কি আজ বেশি ভালো থাকতাম? এমন অচাচিত কল্পনার রেশ কাটল স্কুলের ছুটির ঘণ্টা ঢং ঢং আওয়াজে। উঠে গিয়ে আয়রাকে তুললাম। অপেক্ষা করছি মাহিনীর ছুটির জন্য। এই ভিতরে ওকে এটা ওটা কিনে খাওয়ালাম তার পছন্দ মতো। বাসায় যেতে যেতে ভর দুপুর হয়ে গেল। ডোরবেল বারবার বাজিয়েও ভেতর থেকে দরজা খোলা হলো না। বুঝলাম লক করা বাইরে থেকে। চাবি বের করে লক খুললাম। বাসার চাবি সবসময় আমার কাছেও তার কাছেও থাকে প্রয়োজনে। চাবি না রেখে বহুবার সমস্যায় পড়তে হয়েছে। বাসায় ঢুকলাম, তারা নেই। বুঝলাম মিতাকে নিয়ে গ্রামে গিয়েছে ও। যাক, অন্তত এবার স্বস্তির দম তো ফেলতে পারবো। মাহিন আয়রা আনন্দে লাফিয়ে উঠল। মনে হচ্ছে জেলখানার বন্দিদশা থেকে মাত্রই মুক্ত হলো দুজন। তাদের কি বলবো, আমার নিজেরও এমন মনে হচ্ছে। ওরা হাত মুখ ধুয়ে নিল। আমি ফ্রিজ থেকে ভাত নিয়ে ওভেনে গরম করে তাদের খাইয়ে দিলাম। পরে মা, বোন, ভাসুর যা একে একে তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললাম। তারা যার যার মতো করে আমাকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে বলল। বিকেলে এহসান বাসায় আসলো ক্লান্ত পায়ে। আমি আর চোখে ওর দিকে চাইলাম। ও নিজে থেকে আমার কাছে এসে দাঁড়ালো। নীরজ গলায় অনুযোগ দিয়ে বলল, ও চলে গিয়েছে গ্রামে, নয়তো ওর মেয়েকে মাদ্রাসা থেকে বের করে দিবে। আর প্রেগনেন্ট অবস্থায় তালাক কার্যকর হয় না। এবার তো শান্তি তোমার। আমি চঞ্চনিয়ে উঠলাম। আগুন চোখে দাঁত কিরমির করে বললাম, আমার শান্তি? তোমরা তো পুরো দমে অশান্তি এবার। তা তো অবশ্যই। একটা নিষ্পাপ বাচ্চা বড় হবে, পিতা থেকেও নায়ের মতো হবে, তেজি স্বরে বলল। আমি দপদপ পায়ে রুমে ঢুকে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। চিন্তা করলাম, এই হারামি তো তাকে ছাড়বো না মনে হচ্ছে। আর জেনে শুনে মিতা বাচ্চা নিলেও যেন না ছাড়তে পারে। মনটা আবারও ভার হয়ে এলো। রাতে তার কফি গ্লাসে 1 কাপ কফি বানিয়ে রেখে দিলাম। ভুল করলাম না ঘুমের ট্যাবলেট মেশাতেও। ও আমাদের রুমে ঘুমালো। আমি ঈশার সাথে ঘুমালাম। সকালে রান্নাঘরে কাজ করছি। এহসান পেছন থেকে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, তোমার জন্য গুড নিউজ আছে একটা। আমি অবজ্ঞার চোখে কান পাতলাম শোনার জন্য। মিতার মিসক্যারেজ হয়ে গিয়েছে। পুকুর ঘাট থেকে পড়ে গিয়ে সে হনহনিয়ে চলে গেল কথাটা বলেই। এটা আমার জন্য সত্যি অনেক বড় সুসংবাদ। সে আমার না থাকুক, কিন্তু আমার 3 সন্তানের পিতার ভাগে অন্য একজনের অধিকার ফলে যাক, এটা আমি একজন মা হয়ে কিছুতেই চাই না। ভেবেই আমার ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির আভা ছড়িয়ে পড়ল। দুহাত উল্টিয়ে এলোমেলো হয়ে থাকা আমার দীর্ঘকার আধার কালো কেশগুলোকে হাতখোপা করে নিলাম। বিয়ের আগে এই কেশ নিয়ে কত সময় পার করেছে। আমার সারা পিঠ জুড়ে চাদরের মতো বিছিয়ে থাকা কৃষ্ণ কেশের নিচে সে নাকমুখ ডুবিয়েছিল। সুবাস নিয়েছিল পুষ্পরেণুতে বসা ভ্রমরের মতোই।
নিবেদিত কণ্ঠে বলেছিল, জানো শিলা, মেয়েদের লম্বা চুলে আমার দারুণ দুর্বলতা রয়েছে। লম্বা চুল থাকলে অনেক ধরনের রোমান্টিকতা করা যায়। সেই মজা বউ। আমি শিহরিত হয়ে উঠলাম। আমার উদাম পিঠে তার ঠোঁটের নিবিড় উষ্ণ ছোঁয়ারা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে লাগলো। গোপনে ঠোঁট কামড়ে ধরলাম। লাজুক বদনে ওপর থেকে নিচু স্বরে বললাম, তাহলে তো আপনি আমার চেয়ে আরো লম্বা চুলের কাউকে পেলে ভালোবেসে ফেলবেন। সে চোখ বলে আমার মুখ চেপে ধরল। কামুক চাহনিতে বলল, প্রাণ থাকতে এহসানের জীবনে দ্বিতীয় কোনো নারী আসবে না। শত জনম দুবেলা খেয়েও পার করা যাবে এমন একজন শিলা কারো জীবনে থাকলে। মাগো, কি মিথ্যুক, কি প্রতারক! আর পারছি না ভাবতে। স্মৃতির ঝাঁপি থেকে ঠেলে ঠুলে বেরিয়ে আসা মধুময় স্মৃতিগুলোকে আর রোমন্থন করতে চায় না, ভারী করতে চায় না দুঃখের গ্লানি। জোর করে দমিয়ে রাখলাম অতীতকে। হা, ওরে মির্জাফর, ওরে বেইমান! এত এত আনন্দঘন মুহূর্তগুলো ভুলে গেলি? মনে রাখবি বা কেন? তুই তো দ্য গ্রেট স্বার্থপর, তাই সব ভুলে গেলি। বেইমান কখনো কাঁদে না, স্বার্থপররা কখনো কোনো স্মৃতি মনে রাখে না। ভাবছি মিতার মিসক্যারেজ কি সত্যি হয়েছে? যদি তাই হয়, তাহলে তো ডিভোর্স দিতে আর কোনো বাধাই রইল না। আচ্ছা, অপেক্ষা করে দেখি। এভাবেই কেটে গেল সপ্তাহখানেক। এক সকালে ও আমাকে বিরক্তময় কণ্ঠে বলল, বড় ভাই থেকে 2 দোকানের চাবি এনে দাও। এটা কোনো কথা? উনি ফাইজলামো শুরু করছে। লাইফ আমার মাতব্বরি করছে উনি। আমি বললাম, বড় ভাই হিসেবে ওনার যা উচিত মনে হয়েছে তাই করেছে। 2টো দোকান তো উনি দিয়েছে, কিন্তু দোকানের ভিতর যে লক্ষ লক্ষ টাকার মালামাল রয়েছে সেগুলো তো আমার পরিশ্রমের টাকা। সংসার চালাতে হবে না আমার? মাস শেষে যে মোটা অঙ্কের খরচ দাঁড়ায়, বাসা ভাড়া থেকে শুরু করে, এসব কি উনি দিবে? হাজী মোহাম্মদ মহসিন এসে গেল। আমাকে বলে কি হবে এসব? ওনাকে বললেই হয়। যত নষ্টের গোড়া যে তুমি, তাই তোমাকে বলছি, জগতে আর কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করে না, আমি একাই দলে। এ বলে এহসান চেনাজনদের মতো কে কে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়েও করেছে তার উদাহরণ টানতে লাগলো। আমি ততক্ষণে ফোন করলাম আমার ভাসুরকে। লাউড স্পিকার দিলাম যেন সে শুনতে পায় ওনার কথাগুলো। আমার ভাসুর ফোন রিসিভ করতেই আমি সালাম দিয়ে চাবি ফিরিয়ে দিতে বললাম এহসানকে। উনি গম্ভীর স্বরে জানালেন, আগে আমি ডিভোর্সের প্রমাণ চাই, তারপর দেব। আমি এহসানকে শুনিয়ে ছল করে বললাম, ভাইজান, আমার দিক থেকে কোনো সমস্যা নেই তো, চাবি দিয়ে দেন, নয়তো আমরা কিভাবে চলবো? মাস শেষান্তে এতগুলো টাকা কোথায় পাবো? উনি গজগজ করে উঠলেন ফোনের বিপরীত প্রান্ত থেকে। আমি এক কথার মানুষ, যা বলছি তাই হবে। শোন শিলা, তোমার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার কাছে আমাদের আছে। আমাদের খানদানে আজ অব্দি কোনো পুরুষ এমন অনুচিত ভুল কাজ করেনি, যা সামাজিকভাবে দেখতে দৃষ্টিকট ও নিন্দনীয়। কোন ভুল আমার কাছে আশ্রয় প্রশ্রয় পাবে না? তোমার কথার সুর কোনো মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল? তোমরা নারীরা সহজভাবে স্বামীর অন্যায় আবদারগুলো সহজভাবে মেনে নাও বলে অন্য পুরুষেরাও দ্বিতীয় বিয়ে, পরকীয়া করার সাহস পায়। এত বাজে একটা কাণ্ড এই বদমাইশ করে ফেলেছে, যা আমাদের কল্পনার অতীত ছিল। এবার আসি তোমাদের খরচ। মাস শেষে সব খরচ নিয়ে যেও আমার থেকে, বলেই উনি ফোন লাইন কেটে দিলেন। আমি বাঁকা চোখে এহসানের দিকে চাইলাম, বুঝালাম, শুনলে তো তোমার ভাইয়ের কথা। সত্যি বলতে ভাইজানের কথাগুলো শুনে আমি গোপনে উল্লসিত হয়ে উঠলাম। আমার ভেতরে অসীম ভালো লাগা দোল খেল ভোরে নির্মল হাওয়ার মতোই। আমাদের ভাড়া বাসা হলেও ওনার উত্তরায় নিজের বাড়ি রয়েছে, তাই উনি খরচ দেবে এটা বিশ্বাস করলাম। শ্বশুরবাড়ির সবাই পর, এরা কখনো আপন হয় না, এ কথাটা আজ ভুল ঠেকলো আমার কাছে। পৃথিবীতে কিছু সুন্দর মনে মানুষ এখনো আছে। চাই সে শ্বশুরবাড়ির হোক আর সে নিজের গ্রামে হোক। বাদল ভাই আমার বড় ভাসুর এক নাম ভাই, আমার ভগ্নদশা জীবনের ঢালস্বরূপ, যাদের হৃদয়টা ঔদার্যতা ও অনুভবতায় ঐশ্বর্য দিয়ে আবৃত। এই জগৎ সংসার আজও তার সমস্ত মাধুর্যতা ও পবিত্রতা নিয়ে টিকে আছে হয়তো এমন কিছু মানুষদের জন্যই। এহসান আমার সামনে থেকে সরে গেল। ব্যবসাকে কেন্দ্র করেই ছিল তার যত ব্যস্ততা। এখন যেহেতু সেটা বন্ধ, তাই তার উঠা বসা, ঘুমানো, মোবাইল টেপা, টিভি দেখা ছাড়া আর কোনো কাজই নেই। বাচ্চারাও এখন স্কুলে যাওয়া আসা যাওয়া করে আমার সাথে। আগে মাঝে মাঝে সেও নিয়ে যেত, বিশেষ করে আয়রা তো বাবা বললে অজ্ঞান। কিন্তু এখন আয়রা কেমন হয়ে গিয়েছে, চোখ ভর্তি অপার ভয় আর ছোট্ট মেয়েটার। কোলে নিলেই রসগোল্লার মতো তুলতুলে শরীরটাকে ছেড়ে দেয় মায়ের উপরে। হয়তো এতেই নির্ভরতা খুঁজে পায়। এহসান আয়রাকে আগের মতোই আদর করতে চায়, কিন্তু আয়রা অচেনা দৃষ্টিতে তার পিতাকে দেখে একটু দূরে দাঁড়িয়ে, কাছে ঘেঁষে না।
চোট দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার বুকে। আমি ভাবছি, তার কথার তেজ এখনো মিয়মান হলো না কেন? পতনের সংকেত ধ্বনি পেয়েও কি করে একজন মানুষ এত দম্ভ নিয়ে খোঁড়া যুক্তি খণ্ডন করে? এশার বন্ধুর বাবার ফার্মেসি থেকে আগের মতো আরও 20টা ঘুমের ট্যাবলেট কিনে নিলাম। হাইড্রোজেল আগের 10টা শেষ। তনুমনে তার কাছ হতে আমার আর কিছুই পাওয়ার প্রত্যাশা নেই। সে আমার কাছে সেদিনই মৃত হয়ে গিয়েছে। যেদিন জানলাম তার জীবনে, তার ভুবনে অন্য নারীর মুখরিত পদচারণা মুক্ত পাখি নাই। আমি তো এখন এক আস্থা করে তার জীবনে। তার মদগেলা বেড়ে গিয়েছে। আগে খেত মাঝে মাঝে, এখন নিত্য নিশীতে। কারণ রয়েছে অবশ্য। একদিকে প্রেমিকা বনাম স্ত্রীকে কাছে পাচ্ছে না, দিয়ে দিতে হবে চিরতরে বিদায়। তার জন্য কেনা মোবাইলটা দোকানের ভেতরে। এই ফোন দিয়ে যখন তখন ঢালাওভাবে কথা বলতে পারছে না। পাছে মেয়ে ভাইজানকে বলে দেয় যদি। অপরদিকে কাজ নেই, বেকার হয়ে হাত পা গুছিয়ে বসে থাকতে হচ্ছে। হাত খালি পুরো দমে। মিতাকে খরচ দিতে পারছি না। আমার কাছেও চাইবার জো নেই। তাদের গ্রামের রুমের ভাড়াও বা দিবে কিভাবে? কথায় আছে, অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। মিতা বুঝি তার জীবন থেকে পালালো। সব মিলিয়ে হতাশ সে। কুলে এসে যেন তরি ডুবল। মিতাকে একবারে বাসায় তুলেও কোনো ফায়দা করতে পারল না। সে মিতাকে ডিভোর্স দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমাকে আর মানানোর মিছে চেষ্টা করলো না। কেননা আমার চেয়েও তার বড় ভাই তেতে আছে তার উপরে। পারে তো মারে। আমি নিয়ম করে রোজ রাতে ওকে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিচ্ছি। কখনো কফির মগে, কখনো মদের গ্লাসে। এসেকে আমি মানা করে দেওয়াতে সে এখন তার পিতার কুকর্ম নিয়ে উচ্চবাচ্য করে না। তবে বাবাকে সে প্রচণ্ড ঘৃণা করে। 1 মাস পর মা জমির বায়না নিয়ে 2 লক্ষ পাঠালো আমার জন্য। চুপি চুপি ব্যাংক থেকে টাকাগুলো তুললাম। মাস শেষে আমার এছাড়াও মাহিনীর অ্যাকাউন্টে নির্ধারিত টাকা জমা দিলাম। কন্টিনিউ না করলে পরে ঘাপলা লেগে যাবে। এহসানের কাছে কোনো অতিরিক্ত টাকা নেই আমি জানি, যা ছিল মানিব্যাগে। তাই এই কদিনে শেষ হয়ে গিয়েছে বাইরে চা সিগারেট নাস্তা খেয়ে। আর থাকলেই বাকি আমার চাই না তার টাকা করি। আমি নারী, কিন্তু সর্বোপরি আমি একজন মানুষ। আমার প্রগাঢ় ব্যক্তিত্ব রয়েছে, মজবুত আত্মসম্মান রয়েছে। আবার অবশ হাত পা চলে না। তাই সকাল সন্ধ্যা ভালো নাস্তা তৈরি করা সম্ভব হয়নি আমার পক্ষে। অল্প স্বল্প করে বাচ্চাদের জন্য করতাম। বাদল ভাইকে ফোন দিয়ে দেখা করতে চাইলাম। পরের দিন ওদের স্কুলের পাশে বাদল ভাই আসলো। একটা নিরিবিলি স্থানে পাশাপাশি বসলাম দুজন। আমি টাকার বিষয়টা জানালাম এবং বললাম, বাদল ভাই এতটা বছর সংসারের বাইরের দিক অর্থের যোগান সবটুকুই করেছে। আমি 4 দেয়ালের ভেতর বন্দি থেকে গৃহকার্যগুলো দেখভাল করেছি এবং ওদের পড়াশোনার বিষয়টাও। এর বাইরে সবকিছুই আমার চেনা জানার বাইরে। আচমকা বৈশাখী ঝড়ের মতো জীবনটা যে কোন দুর্বিপাকে উড়ে গিয়ে লণ্ডভণ্ড হয়ে যাবে তা কে জানতো? আচ্ছা, যদি বাসার এক রুমকে পার্লার করি, তাহলেও একা চালানো মুশকিল। বিউটিশিয়ান রাখা লাগবেই। আবার যদি একটা সেলাইয়ের মেশিন কিনি, তাও 3 সন্তান। সংসার সামলে যেটুকু সময় পাবো, তাতে কয়টা ড্রেস আর সেলাই করা যাবে? একজন দক্ষ নারী কর্মী প্রয়োজন। উম বলে মাথা চুলকাচ্ছি দ্বিধাদ্বন্দ্বের ভঙ্গিতে। বাদল ভাই গাম্ভীর্যপূর্ণ চোখে আমার দিকে চাইল কিয়ৎক্ষণ। কপালের উপরে উড়ে আসা এলোমেলো চুলগুলোকে কানের পিছনে গজে দিল। ফু দিয়ে আমার ঘাড়ে পিঠে একটু শীতলতা দেওয়ার চেষ্টা করলো। একটু নড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ভাবছেন বাদল ভাই? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ঠিক বলেছেন, আমার সর্বনাশ, তাদের পৌষ মাস। তবে এখন তাদের দুজনের পথ ও সর্বনাশের দিকে। আচ্ছা, তোদের সবার সর্বনাশগুলো আমার পৌষ মাস হতে পারে না শিলা? ভ্রজগল কুঞ্চিত করে অবুঝ দৃষ্টিতে চাইলাম বাদল ভাইয়ের দিকে। তিনি আমার দিকে তার বলিষ্ঠ হাতখানিকে প্রসারিত করে ধরলেন। উজ্জ্বল নয়নে বলে উঠলেন, তুই কি একবার আমার কথা ভাবতে পারবি শিলা? আমি তো একেলা, নিঃসঙ্গ। নিমিষে আমার দু চোখের পাথর দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল বাদরের সজল দুটি আঁখি পানে। আমি বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম। দনুমনো করে মুখ লুকানোর চেষ্টায় তৎপর হয়ে উঠলাম। বসা থেকে দাঁড়িয়ে গেলাম। গলার স্বর্গে ভারী করে মলিন মুখে বললাম, আমার কাউকে নিয়ে ভাববার অবকাশটুকু নেই এবং কারো একলা জীবনেও ফেরার কোনো পথ নেই। বাদল ভাই আমার হাত ধরে টান মারলেন চিলের ছো মেরে মাছ ধরার মতন। তার পাশে বসিলেন আবার। নতমস্তকে ঠায় বসে আছি। উনি আমার হাতের পিঠে মৃদু চাপ দিলেন। আমার দিকে তাকা বলছি, শিলা শোন, আমি তোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, রেসপেক্ট করি। এটা জোরের বিষয় নয়। হয়তো পরটা আমার জন্য সুগম বলে প্রস্তাব রাখলাম। ব্যাস, হলে হবে, না হলে নাই। খাল্লি বাল্লি বলে উনি হো হো করে হেসে উঠলেন।
বাদল ভাইয়ের সে হাসি ছিল একটা সুখ ও বেদনাবোধের ধূসর প্রলেপে মিশ্রিত। আমরা মানুষ, আমাদের আবেগ আছে, অনুভূতি আছে। তাই ভেতরে ভেতরে আমার সামান্য খারাপ লাগলেও ওপর দিয়ে টলে গেলাম না। উনি ফের বলে উঠলেন, সাপোজ তোর জামাই তোকে ছেড়ে দিল, তখন আসবি আমার কাছে? নেভার এভার বাদল ভাই। আমার ভুবনে আমি অন্য কাউকে জড়াতে চাই না। আমার 3 সন্তান নিয়েই আমার ভালো থাকার সাম্রাজ্য গড়ে তুলব আমি। আজ যদি আমি আপনার কাছে যাই, আমার 3 সন্তানের কাছ থেকে জনমভর ঘৃণা, অবজ্ঞায় উপহার পেতে থাকব, তাহলে ওরা তার বাবা ও মায়ের কোনো পার্থক্যই বুক খুঁজে পাবে না। আমি আপনার সান্নিধ্য না পেয়ে বাঁচতে পারবো, কারণ এটা পাওয়ার আকাঙ্ক্ষা আমার কখনোই ছিল না। কিন্তু আমার 3 সন্তানের কাছে আমি অঢেল ভালোবাসা চাই, যত্ন চাই, সম্মান চাই। দৃষ্টি অন্যদিকে তাক করে আরো বললাম, মানুষ পৃথিবীতে শুধু ভালোবাসার জন্যই বেঁচে থাকে না, সম্মানের জন্যও বেঁচে থাকে। সেই সম্মান হারাতে চাই না আমি। আমি একজন আদর্শ, অনুসরণীয় মা হতে চাই, শ্রেষ্ঠ জননী হতে চাই। নারীর প্রকৃত পরিচয় কিন্তু মাতৃত্বে। এই শিক্ষাটা আমি আমার মাকে দেখে শিখেছি। বৃত্তিহীন আমাদেরকে মা শক্ত হাতে যুদ্ধ করে বড় করেছে তার আদর্শে। মায়ের তো পথ পুরোটাই ফাঁকা ছিল, তবুও তো মা আমাদের ফেলে বা ছেড়ে যায়নি নিজের সুখের কথা ভেবে। মা হতে হয় এমন, যেন সবাই শ্রদ্ধার নজরে দেখে সেই মাকে। দয়া করে আর কখনোই আপনি এমন অযাচিত কথা বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না বাদল ভাই। আপনি আমার পাশের বাড়ির বাদল ভাই। সারা জীবন আপনি আমার প্রিয় বাদল ভাই হয়ে থাকুন না। আমার জীবনে অনাকাঙ্ক্ষিত দুঃসময়ে আপনাকে পেয়েছি আলোক শিখার মতন। স্বার্থের পৃথিবীতে যেখানে প্রিয় মানুষেরাই অপ্রিয়র মতো কাজ করে, সেখানে আপনার ও আমার ভাসুর থেকে যতটুকু যা পেয়েছি তা চিরটা কাল আমার মাথায় তুলে রাখব। আপনাকে আমি পছন্দ করি, আজকাল খুব ভালো লাগে, কিন্তু তা একটা সীমা পর্যন্তই। সেই সীমা যেন অসীমে না পৌঁছায়, সেই প্রার্থনাই বরং করুন আমার জন্য। আমি আর কিছু বলতে পারলাম না। বুকটা ভার হয়ে গলা ধরে এলো। বাদল ভাই নয়ন ভরা মুগ্ধতা নিয়ে আমার কথাগুলো শুনলেন অনুরাগী হয়ে। বললেন, তুই শান্ত হ শিলা। আমি তোকে ছিনিয়ে নিচ্ছি না তোর 3 সন্তানের বুক খালি করে। আমি এটা কোনোদিন করব না। যেদিন তোকে প্রথম দেখলাম পথের মাঝে, সেদিন হতেই তোর মাঝে আমি কেবল একটি সত্তায় অবলোকন করেছি। তা হলো মাতৃসত্তা। না দেখেছি স্ত্রী সত্তা, না প্রেমিকা সত্তা। আর তোর মাঝে দেখেছি কেবল সন্তানদের জন্য এক ত্যাগী মায়ের সংগ্রামী মনোভাব, যে কিনা জীবনযুদ্ধে হার না মানার দৃঢ় প্রত্যয়ে প্রতি মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হয় নিজের কাছে। যে আমাদের মুছে পড়া ক্ষয়ে আসা সমাজকে বড় আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দিতে চায় নারীও মানুষ। একবিংশ শতাব্দীতে এসে নারীরা আর ধসে পড়বে না পলেস্তরার মতন। সত্যি, তুই আমাদের রসুলপুর গ্রামের গর্ব। তুই নারী জাতির প্রতিকৃতি। বাদল ভাই হাস্যোজ্জ্বলভাবে প্রতিতৃপ্তির দম ছাড়লেন। বাদল ভাই অপার খুশি হলাম আপনার কথাগুলো শুনে। হৃদয়টা জুড়িয়ে গেল। এই না হলো আমার সেই বাদল ভাই? আমি আলতো হাসলাম। আমার হাসির সারথি হলেন বাদল ভাই নিজেও। কিছু সময় ধরে বিরাজমান থাকা গোমট পরিবেশ এবার হালকা হয়ে এলো তুলোর মতন। ওনার মন রক্ষার্থে সামান্য কিছু খেতে হলো। ওনাকে বিদায় দিয়ে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে বাসায় ফিরলাম। কলিং বেল না চাপতে ভেতর হতে এহসানের গলার আওয়াজ কর্ণগোচর হলো। সিঁড়িতে আমার পিছনে দাঁড়িয়ে মাহিন ও আয়রা আমার সস্তা মোবাইল সেটে সাপলুডো খেলায় ব্যস্ত। আমি দরজায় কান পেতে রইলাম শোনার জন্য, আগ্রহতাম্বিত হয়ে। মিতা শোন, কান্না কর না। প্রেমকে সার্থক করার জন্য কম চেষ্টা করনি। তুমি বলেছ প্রেগনেন্ট, আমিও বিলিভ করেছি। ভাবছি এটা শুনলে শিলা রাজি হবে তোমাকে মেনে নিতে। আবার বলছো মিসক্যারেজ হয়েছে, আজ বলছো সব মিথ্যে ছিল। ওখানে তোমাদের ছেলেদের চোখেও বিষ কাটা হয়েছে। যেহেতু তোমার ওই সংসারে থাকাটা অনিশ্চিত হয়ে গিয়েছে, তাহলে তোমার সাইড গুছিয়ে নাও আস্তে আস্তে। আমি পরিচিত উকিলের সাথে কথা বলে ভুয়া কাগজপত্র রেডি করতেছি। শিলাও ভাইকে বলবো ছেড়ে দিয়েছি তোমাকে। আর ভাইয়ের দোকান আমিও করব না। আমার ভাগের জমি বিক্রি করে ফেলবো। সেই টাকা দিয়ে আলাদা ব্যবসা করব। ব্যবসা তো আমি জানি, সমস্যা কি? এখান থেকে সব মালামাল নিয়ে যাব। তোমাকে নিয়ে আলাদা বাসায় থাকবো। তবে বাচ্চাদের সব খরচ দেব, শিলার খরচ দেব না। পাজে মেয়ে লোক সে, নিজের স্বভাবেই সব হারাবে। নত কি সুন্দর তোমার সাথে মিলেমিশে থাকতে পারত। মনে মনে বলছি, যার আস্ত মানুষটাই হারিয়ে গিয়েছে জীবন থেকে, তার আবার কিসের হারানোর ভয়। মাহিনের চড়া কাশির শব্দে ভেতরে তার বাবার কথা বলা বন্ধ হয়ে গেল। দরজা খুলে দিল, চলে গেল বারান্দার দিকে। আমি পঞ্চবিত ঘৃণা নিয়ে তার পিছনে পলক মেরে চাইলাম। অন্তর্দহনে অন্তরটা ফালাফালা হয়ে যাচ্ছে। রুমে গিয়ে অন্তঃসার শূন্য হয়ে বসে পড়লাম।
মনে মনে তার উদ্দেশ্যে বলছি, তাহলে এই কাহিনী না? দাঁড়া, দেখাচ্ছি মজা। নতুন সংসার পারবি না? জালিম, নরপিছাস কোথাকার। আমি ক্ষিপ্ত হস্তে স্টিলের আলমারির ড্রয়ার খুলে ফেললাম। দেখলাম আমার গয়নাগুলো অক্ষত রয়েছে। তালা দিয়ে সচেতনভাবে চাবি মেরে নিলাম। এর মতো নিমুখ হারামিদের বিশ্বাস নেই। ও যেখানে একজন মানুষের সমস্ত বিশ্বাসের দেয়াল ভেঙে চুরমার করে দিতে পারে, সেখানে সামান্য গহনা চুরি করতে পারে নিজেদের স্বার্থে। আমি বাচ্চাদের খাইয়ে দিলাম। রুমের দরজা বন্ধ করে আমার ভাসুর একরাম ভাইকে সব জানালাম। উনি ছ্যাদ করে তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, কালোদের স্কুলে দিয়ে দোকানের সামনে এসো, প্রয়োজন আছে। পরের দিন ওনার কথা মতো দোকানের সামনে গেলাম। উনি দোকান খুললে আমি ড্রয়ার থেকে নিউ সেই মোবাইল সেটটি নিয়ে নিলাম। একরাম ভাই মোবাইলের বিষয় জানতে চাইলে তাও বললাম। আদেশপূর্ণ কণ্ঠে বলল, তোমার মোবাইলও ভেঙে ফেলেছে, এটা তুমি নিয়ে নাও। আমি গাইগই শুরু করলে উনি কড়া চোখে আমার দিকে চাইলেন। বললেন, তুমি এই সেট ইউজ করবে এখন থেকে। এটা তোমার প্রাপ্য। কিছু প্রাপ্য নিজ থেকে আদায় করে নিতে হয়। কেউ সেধে দিয়ে যাবে না তোমাকে। আর সে তার ভাগ্যের সম্পত্তি বেছে দিলে দিবে। তবে ওর সাথে আমাদের সবার সারা জীবনের জন্য সম্পর্কের বিচ্ছেদ ঘটবে। ধর্মীয় মতে যেহেতু বিধান রয়েছে দ্বিতীয় বিয়ে করার, তাই সেখানে কিছুই করতে পারবো না আমরা কেউই। এর বাইরে যতভাবে যা করণীয় ওকে শাস্তি দেওয়ার অবশ্যই দিচ্ছি এবং দিব। নিজের বিবেক হলো মানুষের সবচেয়ে বড় আদালত। সেই আদালতে একদিন না একদিন মানুষ হেরে যাবেই। তখন তার একমাত্র সম্বল হবে পাহাড় সমান অনুশোচনা ও অনুতাপ। তখন চাইলেও আগের সেই শান্তিময় জীবনে ফেরার কোনো পথ থাকে না আর। আমি নীরব থেকে একরাম ভাইয়ের কথায় সহমত প্রকাশ করলাম। উনি আরও বললেন, এখন গুরুত্বপূর্ণ কথা হলো, তোমাকে যে জন্য ডেকেছি, এই দোকান আর তাকে দিব না। তার মাল সে নিয়ে যাক। এই দোকান আমি ভাড়া দিয়ে দেব। তুমি চাইলেও এটা করতে পারবে না, কারণ এখানের জন্য অন্য বিজনেস চলবে না। একই বিজনেস কন্টিনিউ করতে হবে। আর আরেকটা যে দোকান আছে গলির মোড়ে, তুমি চাইলে সেই দোকানে তোমার পছন্দ মতো বিজনেস শুরু করতে পারো। তোমার বাসা থেকে ততটা দূরেও নয় সেটা। আমার দু চোখ ভিজে গেল মুহূর্তেই। ছলছল আখিতে চেয়ারে বসে আছি টেবিলে মাথা এলিয়ে দিয়ে। বুঝলাম না নিয়তি আমার সাথে এত তামাশা করছে কেন। এই সে বেয়ারা হয়ে কি করলো, এ আবার সুপ্রসন্ন হলো। কি বলো, পারবে শিলা? হুম বলে মাথা তুলে চাইলাম। নিস্তেজ কণ্ঠে বললাম, ইনশাল্লাহ ভাইজান, আপনারা সাথে আছেন যে, এখন সব পারবো। পারতেই যে হবে আমাকে। এ তো নারী সাহসিনী। তাহলে সেই দোকান তাদের ছেড়ে দিতে বলবো সামনের মাসেই। তারাও অন্য দোকান খুঁজে নিক 1 মাসের ভিতরে। তুমি মেন্টালি প্রিপারেশন নিতে থাকো পুরো দমে। দোকানে তালা দিয়ে একরাম ভাই চলে গেলেন। আমিও স্কুলে ওদের আনতে চলে যাই। কয়েকদিনের মধ্যেই এ নিয়ে মা বোনের সাথে দীর্ঘ আলাপ আলোচনা হলো। তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরামর্শ দিলেন সেলাইয়ের দোকান দেওয়ার জন্য। বাদল ভাইকে বিষয়টি জানাই। উনি দৌড়ঝাঁপ করে প্রাথমিক অবস্থায় দুজন নারী সেলাই কর্মী ঠিক করলো আমার জন্য। সেলাই মেশিনও কিনে নিল দুটো। ওনার সাথে যতটুকু দেখা হয় তা আমার জরুরি প্রয়োজনেই। উনি নিজেকে আমার থেকে গুটিয়ে নিয়েছেন শামুকের অস্তিত্বে নেয়। আগের মতো আর গা ঘেঁষে কথা বলার চেষ্টা করেন না। হাত চুল স্পর্শ করার মিথ্যে বাহানা খোঁজেন না। এতে আমিও বেশ স্বস্তি পেলাম। 1 মাস প্রায় শেষ। এহসান আলাদা দোকান নিয়ে ফেলেছে উত্তরাতেই। আলাদা বাসাও নিয়েছি খবর পেলাম। বর্তমান যুগে কোনো কিছুর খোঁজ খবর নেওয়া জটিল কিছুই নয়। এক রাতেই আমি তার মুখোমুখি হলাম। জিজ্ঞেস করলাম, তুমি না বললে মিতাকে ডিভোর্স দিয়ে দেবে? এখন দেখি আলাদা বাসায় নিয়ে নিলে। তুমি এতটা নীচ কি করে হলে? আগে তো এমন ছিলে না। জবাবে সে স্পষ্ট করে জানালো, শুধু আলাদা বাসা কেন, তাকে কোলে করে বসে থাকবো। তাতে তোর কি রে? দ্বিতীয় বিয়ে করা কিসের নিচুতা? তাহলে বলবো তুই নিচু কাজ কি, তাই চিনিসই না। আর আমি আগেও এমন ছিলাম। আর আমার দীর্ঘ বছরের ভালোবাসা, শোন, ও তোর সিনিয়র। আপনি করে আগেও বলতি, এখনো বলবি। আগের মতোই মিতাকে সম্মান করে কথা বলবি। তার মানে তুমি তাকে ডিভোর্স দিবে না? বললাম তো না, মিতাকে নয়, ডিভোর্স আমি তোকেই দেব। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আমার মাথায় যেন বজ্রপাত হলো। আমি স্তম্ভিত, নির্বাক হয়ে কেবল শেষবারের জন্য জলজলে চাহনিতে বহু বছরের প্রিয় মানুষটাকে একবার দেখে নিলাম। জানালায় দাঁড়িয়ে আছি মৌন হয়ে। ভাবছি অনাগত ভবিষ্যৎ 3 সন্তানের কথা। টিকে থাকার লড়াইয়ে আমি কি শেষ অবধি হেরে যাব? নিজের প্রশ্নের জবাব নিজেই দিলাম। আমাকে পারতেই হবে। আমার 3 সন্তান আমার শক্তি।
আমার পথ চলার ধারালো অস্ত্র। নিজেই তার পতন করব বলে থানার ডিজিটা তুলে নিলাম, কারণ সেটা হলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাঝে জানাজানি হয়ে যাবে। এর বিরূপ প্রভাব আমার ছেলেমেয়ের জীবনে পড়তে পারে। শহরে বাস করার দরুন বিষয়টা এখনো অনেকটা ধামাচাপা রয়েছে। বাচ্চাদের জীবনের নিয়মেই চলছে। আমি একা হাতে টেনে নিচ্ছি ঘানি টানার মতোই। এহসানকে হস্তক্ষেপ করারও সুযোগ দিচ্ছি না। রোজ রাতে ঘুমের ট্যাবলেট মিশাতে ভুল করি না। এর বেঁচে থাকা হচ্ছে 3 সন্তানের মতোই, নয়তো কবে ওর 12টা বাজিয়ে দিতাম। আমাদের পুরুষ শাসিত সমাজে পিতৃ পরিচয়টাকে আজও খুব বড় করে দেখা হয় গুরুত্বের সাথে। এমনিতে ব্রোকেন ফ্যামিলির বাচ্চাগুলোর যাপিত জীবন ভঙ্গুর হয়ে যায়। চলতে ফিরতে 2-4 জন কথা শোনাবেই, নইলে তাদের পেটের ভাত হজম হয় না। কয়েকদিন পর এক সকালে এহসান আমার কাছে এসে শান্ত গলায় বলল, আমি গ্রামে যাচ্ছি মিতাকে নিয়ে আসতে। তার ছেলেরা নাকি তাকে বাড়ি থেকে একেবারে চলে যেতে বলেছে। গ্রামের ভাড়ার রুমটা ছেড়ে দিয়েছি। এভাবে রোজ সপ্তাহে গ্রামে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। 2 দিন যাবৎ আমার শরীরটা খারাপ যাচ্ছে। আর বছর শেষান্তে তার মেয়েকে মাদ্রাসা থেকে ঢাকায় নিয়ে আসব। পরে এখানে কোনো একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব। আমি তার কাছে বেশি থাকব না, থেকে উপায় কি বল? তুমি আলাদা ঘুমাও, আমার সাথে চলাফেরা করো অচেনার মতন। একটা সহজ বিষয়কে জটিল করে ফেললে তুমি। তোমাদের খরচ আমি সামর্থ্য অনুযায়ী অবশ্যই দেব। নতুন দোকান সেখানে নিয়েছি, বিজনেস আগেরটাই কন্টিনিউ করব। এসব ফিরিস্তি আমাকে শোনানো হচ্ছে কেন? শোনাচ্ছি দায়বদ্ধতা থেকেই। আমি হৈ হৈ করে উঠলাম। ক্রূর হাসি দিয়ে বললাম, তোমার বিবেককে একবার জিজ্ঞেস করো তো, আমাদের ইসলামের দ্বিতীয় বিয়েকে যে কারণগুলোর জন্য জায়েজ করেছে, সেই কারণগুলোর প্রেক্ষাপট কি আদৌ বাংলাদেশে সৃষ্টি হয়েছে? বা তুমিও যাকে গড়েছ সেও কি তেমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে? তার বড় 2জন ছেলে রয়েছে, সকল আত্মীয় স্বজন সবই রয়েছে, অনেক ভূ সম্পত্তিও আছে সেখানে। সবকিছুই ঠিকঠাক ছিল তার। সেজো খালা সব বলেছে আমাকে। নিজের চরিত্রগত দোষে বিয়ে করেছ, এটা স্বীকার করো। সুতরাং অযথা কথায় কথায় ওই সবক ও আর বলো না। শুনতে বিচ্ছিরি লাগে, ঘেন্না হয়। তোমার 7 জনমের ভাগ্য জেলখানার 14 শিকের ভেতর আটকা পড়েনি। রেহাই পেলে আমার 3 সন্তানের জন্যই। অতিরিক্ত বলছো তুমি। আমি অবৈধ কিছু করিনি জেলখানায় যাওয়ার মতো। নিয়ম মেনে একটা বৈধ সম্পর্কে জড়িয়েছি। আমি ঠাট্টার হাসি হাসলাম। একটা দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবার কেবল ধর্মীয় বিধান মেনেই চলে না, দেশের আইন মেনেও তাকে চলতে হয়, নয়তো সমাজ তাকে একঘেয়ে করে দেয়। নিজের সুবিধা যতটুকুতে শুধু ততটুকুই জানলে। আমাদের দেশের আইন হলো, দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, নইলে সে বিয়ে হবে না। এটা জানলে কই, মানলে কই? চলে যাও আমার চোখের সামনে থেকে তুমি। আমি ঘৃণা করি তোমার মতো স্বামীরূপী মানুষ নামের অমানুষকে। দূর হও বলছি। এহসান আর কোনো কথা বাড়ালো না, তর্কে জড়ালো না। নীরবে প্রস্থান করলো আমার সম্মুখতে। ওকে দেখলাম কেমন ঝিমিয়ে হাঁটছে। কথা বলার ভঙ্গি ছিল ক্লান্ত শ্রমিকের মতন। তাতে আমার হৃদয়খানি এতটুকু বিচলিত হলো না, বরং খানিক সুখবোধ হলো তার শারীরিক পতনের নমুনা দেখে। আমার ভিতরের হিংস্র সাহসী সত্তাটা মাথা চাড়া দিয়ে উঠল। কিছু মানুষ কেন যে ভুলে যায়, সব দুর্বলেরা যেমন ভীত নয়, তেমনি সব শক্তিশালীরাও সাহসী নয়। অবলা নারী একবার খেপে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে, দাবার নলের মতো সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। অবশিষ্ট বলে কিছুই থাকে না। বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে ক্ষিপ্রগতিতে থানায় চলে গেলাম। আবার মামলা করলাম তার নামে। থানার ওসি আমাকে রাগ দেখালো আগের মামলা তুলে নিলাম বলে। আমি মাথা পেতে তা মেনে নিলাম। চলে এলাম বাসায়। রাতে আয়রা তার বাবার কথা জিজ্ঞেস করলো। 9-6 করে বুঝিয়ে নিলাম তাকে। এসেও মাহিনকে জানিয়েছি সব। গহীন রাতের নির্জনতায় ওরা 2 ভাই বোন গলাগলি করে কেবল অশ্রু ঝরালো শ্রাবণ ঢলের মতো। সাক্ষী রইলাম আমি। মাহিন ফ্যাসফ্যাসে গলায় শুধু একটা প্রশ্ন করেছিল আমাকে, আচ্ছা আম্মু, পৃথিবীর সব বাবারাই কি এরকম বাজে, পচা, অন্য কাউকে বিয়ে করে ফেলে? বেদনার দীর্ঘশ্বাস ফেলে সত্য সান্ত্বনার বলে শুনিয়েছিলাম আমার একমাত্র পুত্রধনকে, বাবা, পৃথিবীর সব বাবারা বাজে হয় না। আবার বিয়েও করে না স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও। কেউ কেউ করে মাত্র, যারা তোমার বাবার মতো মন্দ লোক। ঘুমিয়ে যাও, রাত বেড়ে গিয়েছে। ভোর হলেই যেতে হবে তোমাদের গড়ে ওঠার গন্তব্যে। নারী নারীর শত্রু, বহুল প্রচলিত আলোকিত স্বীকৃত হওয়ার নিরেট সত্য কথাটি কেবল একবার মনে হলো। একজন 5 ওয়াক্ত নামাজ পড়া চেনা নারী কিভাবে আরেকজন চেনা মেয়ের ঘর ভাঙল, উড়িয়ে দিল তাসের ঘরের মতন।
তা আমি কেবল চেয়ে চেয়ে দেখলাম নয়ন ভরে। আমি একরাম ভাই ও বাদল ভাইয়ের অকৃত্রিম সহযোগিতায় দোকানে সেলাইয়ের মেশিন উঠালাম। কাপড় কাটার টেবিল থেকে শুরু করে প্রয়োজনীয় সব সরঞ্জাম দিয়ে ক্রয় করে ফেললাম। দোকানের নেম প্লেট বসালাম, সুই সুতার ফোর। প্রথম 1 সপ্তাহ কর্মী দুজন সারাদিন বসে থাকতো। কেউ সেলাইয়ের জন্য জামা কাপড় নিয়ে আসতো না। আমি হাল ছাড়িনি, মন্ত্র জানি। শুরুটা কষ্টের, শেষটা আনন্দের। পাহাড়ের চূড়ায় উঠতে হলে আরোহীকে যেমন একটু একটু করে প্রতিটি ধাপ এগোতে হয়, তদ্রূপ জীবনের সফলতা আনতে গেলে খাটতে হবে অক্লান্তভাবে। ধৈর্য ধরতে হবে নিজের ওপর আত্মবিশ্বাস রেখে। বড় ভাবি মানে যাকে প্রসঙ্গগত বললাম বিষয়টি, এর 2 দিন বাদেই তিনি দুজন কাস্টমার নিয়ে এলেন দোকানে। তারা 6টি ড্রেস দিলেন সেলাই করতে। ভাবিও 2টো ড্রেস দিলেন। মনের আনন্দ নিয়ে সেগুলো সেলাই সম্পন্ন করি নারী কর্মীদের সাহায্যে। দোকান চালু করার সপ্তাহ খানেক পরে এহসান এসে দোকান দেখে গেল। তার চোখে মুখে কোনো অভিব্যক্তি পরিলক্ষিত হলো না। কিন্তু আমি তার নতুন দোকান দেখতে গেলাম না। দেখার ন্যূনতম অভিলাষটুকু আমার নেই। একদিন দুপুরে হঠাৎ করে মিতা আমার বাসায় এসে ডুকরে কেঁদে উঠল। পারে তো আমার পা ধরে ফেলে ক্রন্দনত কণ্ঠে বলল, শিলা, ওকে পুলিশ ধরে নিয়েছে একটু আগে। দয়া করে ওকে ছাড়িয়ে আনো। তুই গিয়ে বল এখন মেনে নিয়েছিস আমাকে। ও তো শুধু আমার একার স্বামী নয়, তোরও স্বামী। তোর কি মায়া হয় না এহসানের জন্য? আপনার মতো নির্লজ্জ বেহায়া নারীর কোনো আরতি আমার কর্ণে প্রবেশ করবে না। চলে যান বলছি, ঘাট ধাক্কা খেয়ে অপমানিত হওয়ার আগেই। মিতা চলে গেল অসহায়ের মতোই মুখ করে। আমি নিমেষে আরেকটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কালক্ষেপণ না করে। এহসান থানায়, তার নতুন দোকানে তালা ঝুলছে। একটা স্টাফ রেখেছে। সে ভয়ে পালিয়েছে না জানি কোন বিপদে পড়ে এই দুর্ভাবনায়। একটা গ্রাম্য মহিলা চাইলেও শহরের দোকান হ্যান্ডেল করতে পারবে না। এদিকে ভাগ্য সহায় হলো আমার। আমার পিছন ফিরে তাকাতে হলো না। সেন্টার মতে দোকান ও সেলাই ভালো হওয়ায় অল্পদিনেই অনেক কাস্টমার জুটে গেল। ক্রমশ পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করতে লাগলো আমার পরিশ্রমের ফসল, সুই সুতার ফোর। একরাম ভাইয়ের পূর্ণ তদারকির কল্যাণে নারী উদ্যোক্তা হয়েও বাইরের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না এখন পর্যন্ত। মনে হলো সত্যি, এক দরজা বন্ধ হলে অন্য কোনো দরজা উন্মুক্ত হয়ে যায় ভিখারির জন্য। সবই স্রষ্টার অশেষ করুণা। কয়েকদিন হয় বাদল ভাইয়ের সাথে যোগাযোগ নেই। তিনি তার ব্যবসা নিয়ে ব্যস্ত। আমিও ইচ্ছে করে দূরত্ব বজায় রাখি। ওনার ভেতরে ঘুমিয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো যেন কোনোভাবে না জাগতে পারে। মায়ের কাছে শুনলাম ওনার জন্য কনে খোঁজা হচ্ছে বাসা থেকে। ফোন দিয়ে বাদল ভাইকে সব খবরাখবর জানালাম। পরে বললাম, বাদল ভাই থানা থেকে ছাড়া পেলে ও আমাকে ডিভোর্স দিয়ে দেবে নিশ্চিত। তার আগে আমি ওকে বিদায় ঘণ্টা শোনাতে চাই। আপনি প্রসিডিওরের বিষয়ে একটু খোঁজখবর নেন। বাদল ভাই সাথে সাথেই বললেন, অবশ্যই নিব শিলা। আমি স্যাটিসফাইড তোর এমন সাহসী অটুট সিদ্ধান্তে। একদম রাইট ডিসিশন নিয়েছিস। যেই হাত নিষ্ঠুরের মতো প্রিয়জনের হাতকে মাঝপথে ছেড়ে দেয়, সেই হাতের ওপর আর কখনো ভরসা করা যায় না। আপনাকে অভিনন্দন, নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন বলে। হ্যাঁ, ঠিক শুনেছিস। কিন্তু আমি করছি না বিয়ে। কেন বাদল ভাই? ভাবিস না তোর জন্য। তুই আমার মিছে আশা, মিছে স্বপন, রইবি জনমভর। তোকে নিয়ে বাঁধব না আমি বালুচরে ঘর। আমি ফিক করে হেসে ফেলাম। উনি পট করেই মোবাইল সুইচ অফ করে দিলেন। এরপর একদিন সকালে ওদের স্কুল দিয়ে আমি দোকানে চলে আসলাম। কাজের চাপ অধিক, তাই আগের মতো হেলাফেলায় সময় খরচ করার সময় নেই। আবার যথাসময়ে আয়রাকে স্কুলে আনতে গেলাম। সব বাচ্চারা চলে যাচ্ছে অভিভাবকের হাত ধরে, কিন্তু আয়রা নেই। নেই স্কুলে ত্রিসীমানার কোথাও আমার ছোট্ট সোনামণি আয়রা নেই। আমার গগন কাঁপানো বিলাপে সবাই জড়ো হলো। স্যাররা আমার সামনে গেটে দায়িত্বরত গার্ডকে জিজ্ঞেস করলো, প্রতিটি শিক্ষার্থী অভিভাবকের সাথে যাচ্ছে কিনা। এটা কিন্তু তোমার দায়িত্ব জলিল। চলবে। গল্প ফেরার কোনো পথ নেই, 2য় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।